নমস্কার। আজকে ১লা মে ইন্টারন্যাশনাল লেবার ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। কিন্তু আমাদের মতো হতভাগ্য রাজ্যে যেখানে বাণিজ্য সম্মেলন হয় কিন্তু শিল্প আসে না, সেই রকম একটি রাজ্যে এই শ্রমিক দিবসের তাৎপর্যটা কী? শ্রমিক দিবস কবে থেকে পালন করা শুরু হয়েছিল, তার কি ঐতিহাসিক গুরুত্ব, তার কি প্রেক্ষাপট, সেসব নিয়ে আমি কিন্তু প্রশ্ন তুলছি না। আমি আজকে প্রশ্ন তুলছি যে আমাদের মতো রাজ্যে যেখানে এক এক করে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যে কলকারখানা কিছু আছে তারাও রুগ্ন চেহারায়, সেখানে দাঁড়িয়ে শ্রমিক দিবস ঠিক কতটা তাৎপর্যপূর্ণ? শিল্প না থাকলে শ্রমিক থাকবে না, শ্রমিক না থাকলে এই শ্রমিক দিবস বলুন, শ্রমিক নেতা বলুন, শ্রমিক ঐক্য, শ্রেণী সংগ্রাম, সবই তো তাৎপর্যহীন। পশ্চিমবঙ্গে বাঙালি শিল্পপতিদের অনুপস্থিতি নিয়ে আলোচনা করতে গেলেই একটা যুক্তি সবার আগে খাড়া করা হয়, যে আজ থেকে ২০০ বছর আগে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর জাহাজের মাধ্যমে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করত। আচার্য প্রফুল্লচন্দ্র সেন বেঙ্গল ফার্মাসিউটিক্যাল তৈরি করেছিল। প্রথম কাপড় কল, প্রথম চট কল, সব কিছুই আমাদের পশ্চিমবঙ্গে। অর্থাৎ বাঙালিকে তুমি শিল্প বুঝিও না, বাঙালি ব্যবসা শিল্প খুব ভালো জানে। কিন্তু দাদা, সেসব ২০০ বছর আগেকার ঘটনা। আপনি ২০২৪-এর কথা বলুন। ২০২৪-এ দাঁড়িয়ে কজন বাঙালি শিল্পপতি আছে বা যারা ভালোভাবে ওই কর্মসংস্থান প্রদানের মাধ্যমে পশ্চিমবঙ্গের শিল্পকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছে, শিল্পরথকে গোটা ভারতে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে? আপনি দিতে পারবেন কারোর নাম? কাউকে চেনেন এমন? একটা সময় ছিল এই কল্যাণী শিল্পাঞ্চল থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত, বিশেষ করে গঙ্গা নদীর দুই পাড়ে অসংখ্য কলকারখানা ছিল। বিভিন্ন শিফটে সেখানে কাজ হতো। এই ৮টা, বিকাল ৪টে, তারপরে রাত ১২টা, সেখানে নিয়মিত ৮ ঘন্টা পর পর হুইসেল বাজত। বহু মানুষ তাদের সারাদিনের যে কর্মপঞ্জি সেটা ওই কারখানার হুইসেলের সাথে সময় মিলিয়ে করত। আজ সেইখানে দাঁড়িয়ে যখন একটার পর একটা কলকারখানার কঙ্কাল পড়ে আছে, সেই মতো জায়গায় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে শিল্পের ভবিষ্যৎ কী? আমাদের রাজ্যে প্রতি বছর বিজনেস সামিট হয়, খুবই ভালো উদ্যোগ। বিভিন্ন রাজ্যের তথা দেশের শিল্পপতিদেরকে নিমন্ত্রণ করে আনা হয় যে আমাদের রাজ্যে এই আছে, তুমি বাপু এখানে একটা শিল্প তৈরি করো। খুব ভালো কথা। কিন্তু একজন শিল্পপতি এসে আমি বিনিয়োগ করব বলে দিলেই তো আর শিল্প হয় না। অধিগ্রহণযোগ্য জমি দরকার, শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করতে হবে, যেমন পরিবহন, ইলেকট্রিসিটি, মার্কেট তৈরি, এক্সপোর্ট বা ইম্পোর্টের জন্য একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার, সব কিছুই তো একটা শিল্পপতিকে দিতে হবে, তবেই তো সে এসে শিল্পটা তৈরি করবে। আমাদের রাজ্যে বর্তমানে এই ভোটের প্রচারে আমি কিন্তু কোনো রাজনৈতিক দলকে বলতে শুনলাম না যে আমি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে এই শিল্প করব। পশ্চিমবঙ্গে কি শিল্প হতে পারে না? অবশ্যই হতে পারে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় একটা স্লোগান উঠেছিল যে বাংলাকে গুজরাট হতে দেব না। কিন্তু গুজরাটের সানান বা বানাসকাঠার যে আমুল ইন্ডাস্ট্রি, তার কথা কে না জানে। গুজরাটের মতো একটি রুক্ষ জায়গা যেখানে একটা ঘাস গজানো চ্যালেঞ্জের বিষয়, সেখানে ওই ঘাস গজিয়ে খাইয়ে গরুর দুধ দুইয়ে এত বড় একটা ডেয়ারি ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেল। কিন্তু আমাদের এই শস্য শ্যামলা বঙ্গদেশে এত রিসোর্সেস থাকা সত্ত্বেও সেরকম কোনো ডেয়ারি ইন্ডাস্ট্রি তৈরি হলো না। এগ্রিকালচারাল বেসড ইন্ডাস্ট্রির আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বিপুল সম্ভাবনা আছে। কেচাপ ফ্যাক্টরি, আচার ফ্যাক্টরি, চিপস ফ্যাক্টরি, ব্রিয়ারি ফ্যাক্টরি, সব কিছুই হতে পারে আমার পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে জল আছে, পশ্চিমবঙ্গে সহজলভ্য লেবার আছে এবং পশ্চিমবঙ্গে কাঁচা মাল আছে। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে শিল্প নেই, কারণ পশ্চিমবঙ্গে শিল্পবান্ধব পরিস্থিতি নেই। এই যেমন ধরুন গঙ্গার দুই পাড়ে যে ইন্ডাস্ট্রিগুলি তৈরি হয়েছিল, তার অন্যতম কারণই ছিল যে গঙ্গার নদীর স্রোতের সাহায্যে খুব সুলভে কম খরচায় এই বন্দর পর্যন্ত উৎপাদিত পণ্যকে ট্রান্সপোর্ট করা যাবে। কারখানা থেকে তাদের জেটিতে করে নৌকায় তুলে দেবে, স্টিমারে তুলে দেবে, জাহাজে তুলে দেবে, সেগুলো ওই খিদিরপুর ডকে আসবে, সেখান থেকে বড় জাহাজে করে
এক্সপোর্ট হয়ে যাবে। এই ছিল হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমান সময়ে পরিবেশ রক্ষার নিয়ম অনেক স্ট্রিক্ট হয়েছে। এখন চাইলেই গঙ্গার উপর দিয়ে এরকম ভারী পণ্য নিয়ে যাওয়া যায় না। কারখানার দূষিত জল গঙ্গাতে ছেড়ে দেওয়া যায় না। ঠিক তাই এই গঙ্গা নদীর দুপারে যে ইন্ডাস্ট্রিগুলি আছে বা ছিল, তাদের এক বড়সড় চ্যালেঞ্জ হলো তাদের দূষিত জলকে ট্রিট করে তবে গঙ্গায় ফেলা। আর সেখানে খরচ বাড়ে, অনেকে এই খরচটা নিতে চায় না, অনেকের সেই মুনাফাই নেই যে খরচটা বেয়ার করতে পারবে। অতএব কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আবার এই কারখানার থেকে পরিবহন করার জন্য যে বড় বড় ট্রাকগুলি দরকার, সেগুলিকে যাতায়াত করার যে রাস্তা দরকার, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গে পর্যাপ্ত পরিমাণে নেই। রেলের মাধ্যমে যে পরিবহন করবেন, সে মালগাড়ি কিছু আছে, কিন্তু সেটা খুব একটা এফিশিয়েন্ট নয়। আবার এই যে স্থানীয় তোলাবাজ, স্থানীয় গুন্ডা, স্থানীয় নেতা, এরা যেভাবে এই শিল্পপতিদের একদম বিরক্ত করে থাকে যে তুমি ভাই মুনাফা কামাচ্ছ, আমাকেও এত টাকা দিতে হবে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে অনেক শিল্পপতিকেই বিব্রত করে তুলেছে। আর তাই তারা পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে মুখ ফেরাচ্ছে। একটা সময় ছিল যখন ওই মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, মালিক পক্ষ আমাদের শত্রু, মালিক পক্ষ শ্রেণী শত্রু, এই সব পোস্টারে কারখানার দেয়ালগুলি ছয়লাপ হয়ে যেত। এবং ধীরে ধীরে ওই ইউনিয়ন, শ্রমিক বিপ্লব, এই সব করে করে যখন কারখানাগুলি বন্ধ হতে লাগলো, কারা সমস্যায় পড়ল? যে শিল্পপতি, সে তো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হলো, সে তো অন্য জায়গায় গিয়ে শিল্প তৈরি করে নেবে। কিন্তু এই শ্রমিকগুলোর কী হলো? যারা ওই লাল ঝান্ডা হাতে নিয়ে এত আন্দোলন করে গেল, তাদের শেষমেশ কী হলো? তারা খুব কষ্টে দিন গুজরান করতে বাধ্য হলো। এই সাম্প্রতিক সময়ে যে ইলেকটোরাল বন্ড নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, সেখানে সবাই আবার এই শিল্পপতিদেরকেই কাঠগড়ায় তুলছে যে শিল্পপতিরা কেন রাজনৈতিক দলকে স্পন্সর করবে। আচ্ছা, শিল্পপতি মানেই কি খারাপ? শিল্পপতিরা যদি টাকা না দেয়, তাহলে এই রাজনৈতিক দলগুলির কি দোকান বন্ধ হয়ে যাবে? না, মোটেও নয়। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় দিতে চায়, তাহলে আপনার ক্ষতি কী? আর এই ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা বা শিল্পপতি যারা, তারা তো চাইবেই যে এই সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে আমার জন্য একটা শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করবে। পুঁজিপতিরা যদি শিল্প তৈরি না করে, তাহলে ইন্ডাস্ট্রি আসবে কোত্থেকে? পাবলিক সেক্টর আন্ডারটেকিং। যদি পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের কথাই বলতে হয় বা পিএসইউর কথাই বলতে হয়, আমাদের দেশে আজ পর্যন্ত নিজস্ব একটা জেট ইঞ্জিন নেই। আমাদের দেশে নিজস্ব একটা রাইফেল নেই। রাইফেল ফ্যাক্টরি আছে, সেখানে কিন্তু ভারতের কোনো নিজস্ব রাইফেল নেই। অন্য দেশের রাইফেলকে লাইসেন্স প্রোডাকশান করতে হয়। ভারতের নিজস্ব জেট ফাইটারের জন্য একটা জেট ইঞ্জিন নেই। আর তাই আমাদের দেশে এই পাবলিক সেক্টর আন্ডারটেকিংও থাকা উচিত, আবার এই পুঁজিপতি বা প্রাইভেট ইন্ডাস্ট্রিও থাকা উচিত। দুজনে হ্যান্ড ইন হ্যান্ড চললে তবেই দেশের উন্নতি সম্ভব। আজকাল সমাজ মাধ্যমে একটা জিনিস খুব ফেমাস হচ্ছে, যে দুই বোনের বিরিয়ানির দোকান, বাচ্চা বিরিয়ানির দোকান, ভাই ভাই বিরিয়ানির দোকান, অমুকদার হোটেল, অমুকদার পরোটা, অমুকদার ছেঁড়া পরোটা, অমুকদার জোড়া পরোটা। এইগুলি খুব ভালো, ব্যক্তিগত উদ্যোগে কেউ এরকম দোকান দিয়ে করে খাবে, খুব ভালো কথা। কিন্তু এগুলো সেলিব্রেট করার মতো জিনিস নয়, এগুলো ইন্ডাস্ট্রি নয়, এগুলো কর্মসংস্থান তৈরি করে না। ওই কিছু ওই ফুড ব্লগার আছে যারা এইসব দোকানের সামনে গিয়ে হ্যাংলার মতো ঝাঁপিয়ে পড়ে, দাদা এটা কী দিয়ে বানাচ্ছেন, দিদি ওটা কী দিয়ে বানাচ্ছেন, দিদি আপনি ওই দিদি সম্পর্কে কী জানেন, ওই দিদি সম্পর্কে কোনো মন্তব্য করুন। আর দর্শক এসব লুটেপুটে খাচ্ছে। কিছু ফেসবুক পোস্ট আছে যারা একটা ওই ফাঁপা বাঙালি আবেগে ভোগে, তারা এদেরকে প্রজেক্ট করে যে দেখো বাঙালি ব্যবসা পারে না, বাঙালি পুঁজিপতি হতে পারে না। কিন্তু এগুলো তো ইন্ডাস্ট্রি নয়। একটা যদি ইন্ডাস্ট্রি না হয়, পশ্চিমবঙ্গের রাজ্যের কর্মসংস্থান আসবে কোত্থেকে? আর এই ইন্ডাস্ট্রি না হলে রাজ্য সরকার ট্যাক্স পাবে কোত্থেকে? রেভিনিউ কীভাবে জেনারেট করবে? ওই বারবার ওয়ার্ল্ড ব্যাংকের কাছে হাত পাততে হবে, এই লক্ষ লক্ষ কোটি টাকার দেনা তৈরি হবে। আজকে যে শিশু পশ্চিমবঙ্গের মাটিতে ভূমিষ্ঠ হচ্ছে, তার মাথায় কত কোটি টাকার দেনা আছে সেটা আপনি সবাই জানি। তো এই রেভিনিউ জেনারেশনের অপশান হিসেবেও যে আমাদের রাজ্যে শিল্পের একান্ত দরকার, সেটা কিন্তু আমরা কেউ ইগনোর করতে পারি না, এটা চরম সত্য।
তা সত্ত্বেও আমাদের রাজ্য সরকার শিল্প তথা শিল্পপতিদের প্রতি কেন যে এত অনীহা আমার জানা নেই। একটা মাত্র সিঙ্গুর বা একটা মাত্র টাটার পরিত্যক্ত কারখানা আমার রাজ্যের পরিচয় হতে পারে না। আশা করি রাজ্য সরকার ধীরে ধীরে এই শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করতে সক্ষম হবে এবং অন্য রাজ্য তথা অন্য দেশের শিল্পপতিরা এসে আমাদের রাজ্যে শিল্প তৈরি করবে। এখানেও আবার ওই সাইরেন বেজে উঠবে 8টা, 4টে, রাত 12টা। মানুষ আবার হাতে টিফিন বাক্স নিয়ে এই সমস্ত কারখানায় কাজ করতে যাবে।